আসসালামু আলাইকুম। বিআরসি নিউজ চ্যানেল আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। তুরস্কের নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষার সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এ পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করেছে তোলগা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার তেল শোধনাগারে হামলা। মস্কোর কাছে রিয়াজান অঞ্চলের একটি রাশিয়ান তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হওয়ার একদিন পর শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। খবর এএফপির। মাদুরোর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প, সেনা মোতায়েনেরও সম্ভাবনা। ক্যারিবীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা মোকাবেলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সরাসরি আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করল এক দেশ। সম্মানী ৭ লাখ টাকা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আঁচ যেন ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপে। কয়েকদিন আগে বড় সামরিক বাজেটের কথা ঘোষণা করেছিল সার্বিয়া। তার আগে ফ্রান্সের সেনাবাহিনীও সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইউরোপকে সতর্ক করে। যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন। চীনের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। তুরস্কের নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষার সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এই পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করেছে তোলগা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রবিবার ১৬ নভেম্বর ডেইলি সাবাহার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকেই তাদের নতুন প্রজন্মের অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা তোলগান সফল পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন লক্ষ্যবস্তু শনাক্ত করে নিরস্ত্র ও ধ্বংস করতে সক্ষম হয়েছে সিস্টেমটি। কোনিয়ার কারাপিনার ফায়ারিং টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন গ্রুপ কমান্ডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তুরস্কের স্থানীয়ভাবে নির্মিত তোলগা সিস্টেমটি মিনি ও মাইক্রো ড্রোন, ট্যাকটিক্যাল ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্মার্ট মুনিশন থেকে সুরক্ষা দিতে পারে। এতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রাডার, টারেট ভিত্তিক অস্ত্র, ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এবং বিশেষভাবে তৈরি অ্যান্টি ড্রোন গোলাবারুদ রয়েছে। এগুলো একাধিক স্তরে সমন্বিত প্রতিরক্ষা দেয়। আনাদোলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সফট কিল পরীক্ষায় প্রায় ৩ কিলোমিটার দূরের একটি শত্রু ড্রোন প্রথমে রাডারে শনাক্ত হয়। এরপর এটি ইলেকট্রো অপটিক্স দিয়ে শনাক্তকরণ নিশ্চিত করার পর ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে অকার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় দুটি স্থির ১২.৭ মিমি গান, একটি যানবাহনে স্থাপিত রোটারি ১২.৭ মিমি গান এবং ২০ মিমি অস্ত্র ব্যবস্থার মাধ্যমে নিচু উচ্চতায় নিকটবর্তী আক্রমণ চালানো ড্রোনগুলো ধ্বংস করা হয়। এমকেই মহাব্যবস্থাপক ইলহামি কেলেস জানান, পরীক্ষায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুরূপ পরিবেশ ব্যবহার করা হয় এবং ড্রোনগুলোর ধরনও রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। তিনি বলেন, তুর্কির ঘোষিত স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থার নিচের স্তর অর্থাৎ ৩০০০ মিটার উচ্চতা পর্যন্ত ড্রোন ও আকাশ প্রতিরক্ষার পুরো ভিত্তি তোলগা সিস্টেম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কেলেস জানান, তোলগা সিস্টেম এখন আন্তর্জাতিক বাজারেও বড় সম্ভাবনা সৃষ্টি করেছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশে প্রদর্শনী করা হবে। তিনি আরও বলেন, সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বেশিরভাগ লক্ষ্য মাত্র ৩-৪ রাউন্ডেই ধ্বংস করা গেছে, যা আমাদের বড় আত্মবিশ্বাস দিয়েছে। এমকেই জানিয়েছে, গণ উৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ উভয় অংশের বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করতে প্রস্তুতির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডেইলি সাবাহ জানিয়েছে, তোলগা প্রতিরক্ষা ব্যবস্থা স্থির ও মোবাইল উভয় ধরনের প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী। এটি হুমকির দূরত্ব অনুযায়ী প্রতিরক্ষা প্রতিক্রিয়া সামঞ্জস্য করতে পারে। সিস্টেমটি সর্বোচ্চ ৩০০০ মিটার পর্যন্ত কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে। রাশিয়ার তেল শোধনাগারে হামলা। মস্কোর কাছে রিয়াজান অঞ্চলের একটি রাশিয়ান তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হওয়ার একদিন পর শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। খবর এএফপির। ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, এটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোর প্রচেষ্টার অংশ। রিয়াজানের গভর্নর পাভেল মালকভ জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ২৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ধ্বংসাবশেষ পরে একটি বাণিজ্যিক এলাকায় আগুন লেগেছে, তবে কেউ আহত হয়নি। অন্যদিকে দক্ষিণ ইউক্রেনের রুশ হামলায় ৪ জন নিহত হয়েছেন। খেরসনে ৩ জন ও জাপোরিঝিয়ায় ১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মাদুরোর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প, সেনা মোতায়েনেরও সম্ভাবনা ক্যারিবীয় অঞ্চলে। ক্যারিবীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা মোকাবেলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সরাসরি আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। একই সঙ্গে তিনি স্বীকার করেন, প্রয়োজনে ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনাও খোলা রাখছেন। সম্প্রতি ক্যারিবীয় ও লাতিন আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু মাদুরো অভিযোগ করে আসছেন, তাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যেই এই সামরিক তৎপরতা এবং আঞ্চলিক উপস্থিতি জোরদার করা হচ্ছে। সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, না, আমি কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। আর মাদুরোর সঙ্গে আলাপ বিষয়ে তার বক্তব্য, হ্যাঁ, সম্ভবত কথা বলবো। আমি সবার সঙ্গেই কথা বলি। সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে মাদুরো কোনো প্রস্তাব দিলে তা শুনতেও আগ্রহী তিনি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এসব মন্তব্য ইঙ্গিত করে যে আকর্ষণীয় কোনো সমাধান প্রস্তাব এলে তিনি উত্তেজনা কমাতে আগ্রহী হতে পারেন, যদিও একই সঙ্গে তার প্রশাসন সংঘাত বাড়ানোর পথও খোলা রেখেছে। অন্যদিকে কলম্বিয়ার কোকেন কারখানা ধ্বংসের ইচ্ছা ব্যক্ত করলেও ট্রাম্প দেশটিতে সরাসরি সামরিক অভিযান চালানোর ঘোষণা দেননি। আল জাজিরা জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন ও ক্যারাকাসের মধ্যে টানাপোড়েন তীব্র হচ্ছে। মার্কিন নৌবাহিনীর হামলা এখন পর্যন্ত 20 বার হয়েছে, যাতে প্রায় 80 জন নিহত হয়েছেন। এসব নৌযান সত্যিই মাদক বহন করছিল কিনা বা সেগুলো যুক্তরাষ্ট্রমুখী ছিল কিনা, এসব বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনও কোনো প্রমাণ দেয়নি। এমনকি এসব সামরিক কর্মকাণ্ডের আইনি ভিত্তিও ব্যাখ্যা করেনি, যা অনেক বিশেষজ্ঞ আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করছেন। সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করল এক দেশ, সম্মানী 7 লাখ টাকা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আঁচ যেন ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপে। কয়েকদিন আগে বড় সামরিক বাজেটের কথা ঘোষণা করেছিল সার্বিয়া। তার আগে ফ্রান্সের সেনাবাহিনীও সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইউরোপকে সতর্ক করে। এবার সে পথে হাঁটল ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ জার্মানি। দেশটি সম্প্রতি 18 বছরের সকল নাগরিকদের সামরিক যোগ্যতার জরিপে প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে যাচ্ছে। নতুন ব্যবস্থায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সামরিক সেবা চালু করা হবে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে নতুন স্বেচ্ছাশ্রম ভিত্তিক সামরিক সেবা কার্যক্রম শুরু হবে। এতে আগ্রহীদের জন্য বেতন ও সুবিধা যৌক্তিকভাবে বাড়ানো হবে। নতুন নিয়মের আওতায় স্বেচ্ছাসেবীরা প্রতি মাসে 2600 ইউরো বেতন পাবেন, বাংলাদেশি টাকায় যেটির পরিমাণ 6.5 লাখ টাকারও বেশি। প্রতিরক্ষামন্ত্রী আশা করেন, এই প্রশিক্ষণের জন্য স্বেচ্ছাসেবীদের সংখ্যা 2026 সালের মধ্যে 20,000-এ পৌঁছাবে। বর্তমানে জার্মান সেনাবাহিনী বুন্দেসওয়ার প্রায় 1,82,000 সেনা নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে ন্যাটোর চাহিদা অনুযায়ী 2035 সালের মধ্যে এই সংখ্যাটিকে 2,60,000-এ উন্নীত করতে যাচ্ছে দেশটি। ন্যাটোর চাহিদার ভিত্তিতেই এটি হওয়া প্রয়োজন। তবে স্বেচ্ছাসেবী পর্যাপ্ত হবে কিনা তা নিয়ে দেশটিতে রাজনৈতিক বিতর্ক চলছে। সংরক্ষণপন্থী রাজনৈতিক দল সিডিইউ বলছে, পর্যাপ্ত স্বেচ্ছাসেবী না পাওয়া গেলে দেশটিতে বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালু করা হবে। এদিকে সামাজিক গণতান্ত্রিক দল পুনরায় বাধ্যতামূলক সেবা চালু করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বরং এর পরিবর্তে তারা চূড়ান্ত সমঝোতার ভিত্তিতে স্বেচ্ছাশ্রম চালু রাখার পক্ষে। তবে স্বেচ্ছাসেবীর সংখ্যা যদি কাঙ্ক্ষিত সংখ্যক না হয়, তবে বুন্দেসওয়ার সিদ্ধান্ত নেবে কতজনকে চাহিদার ভিত্তিতে বাধ্যতামূলক সামরিক সেবায় অন্তর্ভুক্ত করা হবে। নতুন নিয়ম অনুযায়ী 2026 সাল থেকে 18 বছর বয়সী সকল পুরুষকে একটি সম্মিলিত প্রশ্নপত্র পূরণ করতে হবে। এতে প্রত্যেককে শারীরিক সক্ষমতা ও সামরিক সেবাদানের ইচ্ছার তথ্য জানতে চাওয়া হবে। নারীরা চাইলে এই উদ্যোগে স্বেচ্ছায় অংশ নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয়। 2027 সালের জুলাই থেকে স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণের জন্য শারীরিক পরীক্ষা চালু করা হবে, যা বছরে প্রায় 3 লাখ যুবককে অন্তর্ভুক্ত করবে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী পিস্তোরিয়াস বলেন, নতুন ক্যারিয়ার সেন্টার পুরনো ধাঁচের সেবা কেন্দ্রের মতো হবে না, বরং এটি আরও বেশি উজ্জ্বল হবে, যা যুবকদের জন্য আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি করবে। তবে নতুন সিদ্ধান্ত নিয়ে দেশটির যুব সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলোও এই সিদ্ধান্তে সমালোচনা করেছে। স্কুল ছাত্র প্রতিনিধি কুইন্টিন গার্টনার বলেন, সরকার তাদের পুরোপুরি দায়িত্ব নেবার কোনো সংকেত দিচ্ছে না। জার্মানির এই পদক্ষেপ ইউরোপের নর্ডিক দেশগুলোর অভিজ্ঞতার উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে, যেখানে স্বেচ্ছাশ্রমকে আকর্ষণীয় করে তোলা হয়েছে এবং এতে বেশ ভালো ফলাফল পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন, চীনের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরে এই মহড়াও অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। রোববার 16 নভেম্বর আনাদোলু এজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনা সামরিক বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, ফিলিপাইনের এমন উস্কানিমূলক কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া উত্তেজনা আরও না বাড়াতে ম্যানিলাকে আহ্বান
জানিয়েছে তারা। চীনা পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুন লি বলেন, ফিলিপাইন অঞ্চল বহির্ভূত দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনা করে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। তিনি আরও জানান, পিএলএ গত শুক্রবার দক্ষিণ চীন সাগরে একটি নিয়মিত মহড়া পরিচালনা করেছে। এই মহড়ায় বোমারু বিমানও অংশ নেয়। ফিলিপাইনের এই যৌথ মহড়া 14-15 নভেম্বর যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড ও জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সঙ্গে অনুষ্ঠিত হয়। ফিলিপাইন সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মহড়াটিতে একাধিক নৌযান ও বিমান নিয়ে সমন্বিত সামরিক অভিযান চালানো হয়েছে। তারা জানায়, এসব মহড়া দেশের সার্বভৌম অধিকার রক্ষা এবং মিত্রদের সঙ্গে সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতিরই প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, এই কার্যক্রমগুলো দক্ষিণ চীন সাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদারে ফিলিপাইনের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।